দিল্লিতে বেড়াতে গিয়ে কুতুব মিনার দেখেননি এমন কেউ নেই। কিন্তু আপনি কি জানেন এই কুতুব মিনার কে বানিয়েছে? আপনাকে যদি বলা হয় যে এই কুতুব মিনার যে বানিয়েছে তিনি আসলেই ছিলেন একজন ক্রীতদাস। আসুন দেখে নিই একজন ক্রীতদাস কিভাবে একজন সুলতান হয়ে উঠল, আর তার এই সুলতান হয়ে ওঠার পথে তাকে কি কি বাধার সম্মুখীন হতে হয়েছিল। তিনি মধ্যযুগের এমন একজন সুলতান ছিলেন যার পুত্ররা অযোগ্য হওয়ায় তিনি তার কন্যাকে তার উত্তরাধিকারী রূপে মনোনীত করে যান। মধ্যযুগের মতন একটা সময় যেখানে তিনি তার কন্যাকে উত্তরাধিকারী মনোনীত করছেন, ব্যাপারটা কিন্তু একটু অস্বাভাবিক ছিল। অস্বাভাবিক হলেও তিনি কিন্তু এটা করেছিলেন। আমাদের মধ্যযুগের এই সুলতানের নাম হচ্ছে ইলতুৎমিশ। তিনি 1211 থেকে 1236, প্রায় 26 বছর ধরে তিনি রাজত্ব করেছেন। তার প্রকৃত নাম শামসুদ্দিন ইলতুৎমিশ। তুর্কির ইলবাড়ি গোষ্ঠীর ইলম খানের পুত্র ছিলেন তিনি। তার প্রতিষ্ঠিত রাজবংশকে বলা হতো ইলবাড়ি বংশ। এখানে এখন একটা প্রশ্ন আসতে পারে যে তিনি তো তুর্কিতে ছিলেন, সেখান থেকে তিনি কিভাবে ভারতবর্ষের ক্রীতদাসে পরিণত হলেন? আসলে ইলতুৎমিশকে দেখতে ছিল খুবই সুন্দর। তিনি খুব ভদ্র ও নম্র স্বভাবের ছিলেন, যে কারণে ধীরে ধীরে তার গোষ্ঠীর মধ্যে তার পরিচিতি বাড়তে থাকে। আর এই হিংসার কারণেই তার আত্মীয়রা তাকে বিক্রি করে দেন তার বাল্যকালেই। এভাবে তিনি গজনি এবং তারপর ভারতবর্ষে এসে উপস্থিত হন। বহু মানুষের হাত ঘুরে অবশেষে তিনি কুতুবউদ্দিন আইবকের সংস্পর্শে আসেন এবং কুতুবউদ্দিন আইবক তাকে ক্রয় করে নেন ক্রীতদাস হিসাবে। আগেই বলেছি ইলতুৎমিশকে দেখতে খুব সুন্দর ছিল। এর সাথেও তিনি সামরিক বিদ্যা, যুদ্ধবিদ্যাতেও পটু ছিলেন। তার এই সমস্ত নানা গুণের কারণে কুতুবউদ্দিন আইবক তার মেয়ের বিয়ে দিয়ে দেন ইলতুৎমিশের সাথে। এরপর ধীরে ধীরে তার পদোন্নতি ঘটতে থাকে। তিনি লাহোরের কাছে বদাউন অঞ্চলের শাসনকর্তা রূপে নিযুক্ত হন। এই সময় 1210 খ্রিস্টাব্দে হঠাৎ চগান বা হর্স পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হয়ে যায়। কুতুবউদ্দিনের মৃত্যুর পর সাম্রাজ্যের নানা জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়, বিদ্রোহ দেখা দেয়। এই সময় দিল্লির আমির ওমরাহরা ঠিক করেন যে কুতুবউদ্দিনের পালিত পুত্র আরাম শাহকে সিংহাসনে বসাবেন। কিন্তু আরাম শাহ ছিলেন একজন অযোগ্য সম্রাট। তার আমলে সাম্রাজ্যের নানা জায়গায় বিদ্রোহ, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে থাকে। আরাম শাহ ছিলেন সত্যি আরাম প্রিয় সম্রাট। সিন্ধু, মুলতান অঞ্চল, বাংলা, গজনি এই সমস্ত জায়গার যে সমস্ত ক্রীতদাসরা সুলতানের হয়ে শাসন কার্য পরিচালনা করছিলেন, তারা সুলতানি সাম্রাজ্যের আধিপত্য থেকে বেরিয়ে আসতে চান। এছাড়া কালিঞ্চর, রণথম্বর, গোয়ালিয়র এই সমস্ত জায়গায় যেখানে রাজপুতদের অধিকার ছিল, তারাও সুলতানি সাম্রাজ্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে। এই সময় দিল্লির আমির ওমরাহরা পুনরায় ইলতুৎমিশকে আমন্ত্রণ জানান যে তিনি যেন দিল্লিতে আসেন এবং এই সমস্ত পরিস্থিতির মোকাবিলা করেন। তো 1211 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ দিল্লির দিকে অগ্রসর হন। এই যুদ্ধে ইলতুৎমিশ আরাম শাহকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন। এখন এখানে আর একটা প্রশ্ন আসতে পারে যে ইলতুৎমিশ তো একজন ক্রীতদাস ছিলেন, তাহলে তাকে দিল্লির সাধারণ মানুষ বা আমির ওমরাহরা সুলতান হিসেবে কি সত্যিই মেনে নিয়েছিলেন? তো এক্ষেত্রে বলা যেতে পারে যে ইলতুৎমিশ যখন গোয়ালিয়র যুদ্ধে জয়লাভের পর ফিরে আসেন, তখন মোহাম্মদ ঘুরি তাকে তার ক্রীতদাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন। যেখানে কুতুবউদ্দিন আইবক তার মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু মোহাম্মদ ঘুরির ক্রীতদাসী ছিলেন। এছাড়া 1229 খ্রিস্টাব্দে বাগদাদের আব্বাসীয় খলিফা আল মুস্তানজি বিল্লাহর কাছ থেকে তিনি সুলতানি আজম বা মহান সুলতান উপাধি পেয়েছিলেন। আর মুসলিম সমাজে যেহেতু খলিফার কথাই শেষ কথা, তাই তাকে স্বাধীন সুলতান রূপে গ্রহণ করেছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে আমির ওমরাহ সকলেই। ইলতুৎমিশও খলিফার প্রতি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি খলিফার নামাঙ্কিত মুদ্রা প্রচলন করেন। তার মুদ্রায় তিনি নিজেকে খলিফার সেনাপতি বলে অভিহিত করেছিলেন। ইলতুৎমিশের পূর্ব সুলতান কুতুবউদ্দিন আইবক যে মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন, সেই মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেন ইলতুৎমিশ এবং সেই মিনারের নাম রাখেন কুতুবউদ্দিনের নাম অনুসারে কুতুব মিনার। ইলতুৎমিশই প্রথম আরবি মুদ্রার অনুকরণে ভারতে রৌপ্য মুদ্রা টঙ্কা ও তামার মুদ্রা জিতল চালু করেছিলেন।
সাম্রাজ্যের সর্বত্র শাসন কার্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি তার সাম্রাজ্যকে বেশ কয়েকটি ভাগে বিভক্ত করেন। এই ভাগগুলিকে বলা হতো এক একটি ইক্তা। তো তিনিই ছিলেন প্রথম যিনি এই ইক্তা ব্যবস্থার প্রবর্তন করেন। আর এই ইক্তাগুলি যাদেরকে দেওয়া হতো তাদেরকে বলা হতো ইক্তাদার। এভাবে ধীরে ধীরে ইলতুৎমিশ যখন তার সাম্রাজ্যের কাজে মনোনিবেশ করছেন, ঠিক এই সময় গজনির পাশের রাজ্য খারিজমের শাসক গজনিকে আক্রমণ করছেন। গজনির শাসক ছিলেন তাজউদ্দিন ইলদুজ, যিনি কিনা মোহাম্মদ ঘুরির আর একজন কৃতদাস ছিলেন। তিনি গজনি থেকে পালিয়ে যান এবং পাঞ্জাব ও লাহোর আক্রমণ করেন। ফলত ইলতুৎমিশের সঙ্গে তার যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। 1215 বা 16 খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধে ইলতুৎমিশের সঙ্গে তাজউদ্দিন ইলদুজের যুদ্ধ হয়। এই যুদ্ধে তাজউদ্দিন ইলদুজের পরাজয় ঘটে এবং ইলতুৎমিশ তাকে হত্যা করেন। এখন এই যে সময়টা যখন ইলতুৎমিশ তাজউদ্দিন ইলদুজের সাথে যুদ্ধে ব্যস্ত ছিলেন, এই সময়টা নাসিরউদ্দিন কুবাচা এই পরিস্থিতির সুযোগে পাঞ্জাবকে তিনি আক্রমণ করেন এবং দখল করে নেন। নাসিরউদ্দিন কুবাচা, যিনি কিনা মোহাম্মদ ঘুরির আর একজন কৃতদাস ছিলেন। এরপর 1217 খ্রিস্টাব্দে মনসুরার যুদ্ধে ইলতুৎমিশ এবং কুবাচার যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে কুবাচা পরাজিত হন, কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে যেতেও সক্ষম হন। তিনি এরপর সিন্ধু অঞ্চলে শরণাপন্ন হন। এই পরিস্থিতিতে এই যে খারিজম রাজ্যটি ছিল, যার শাসক আগে গজনিকে আক্রমণ করেছিলেন, এখন এই খারিজমকে আক্রমণ করছেন দুর্ধর্ষ মঙ্গল নেতা চেঙ্গিস খান। এবং খারিজম রাজ্যের যিনি শাসক ছিলেন জালালউদ্দিন মঙ্গবরণী সেখান থেকে পালিয়ে যান এবং ইলতুৎমিশের কাছে তিনি সাহায্য চান। এই পরিস্থিতিতে ইলতুৎমিশ যদি মঙ্গবরণীকে সাহায্য করেন, তাহলে কিন্তু তিনি সরাসরিভাবে মঙ্গল আক্রমণকেও নিমন্ত্রণ জানাচ্ছেন। কিন্তু ইলতুৎমিশ এখানে তার দূরদর্শিতার পরিচয় দিয়ে তিনি মঙ্গবরণীকে সাহায্য করছেন না। ফলে মঙ্গবরণী পারস্যের দিকে পালিয়ে যাচ্ছে এবং মঙ্গল আক্রমণও সাময়িকভাবে কিছুটা সময়ের জন্য স্থগিত হয়ে যাচ্ছে। মঙ্গল আক্রমণকে স্থগিত করার পর 1227 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ কুবাচার বিরুদ্ধে অগ্রসর হন। তিনি কুবাচার সাথে যুদ্ধ করেন। যুদ্ধে তিনি উচ দখল করেন। এরপর কুবাচা সেখান থেকে পালাতে গিয়ে সম্ভবত সিন্ধুর জলে প্রাণ হারান। ইলতুৎমিশের আর একজন শত্রু বাংলার আলী মর্তান, তিনি এই সময় মারা যান এবং তার পুত্র হিসামউদ্দিন ইয়াজ তিনি গিয়াসউদ্দিন উপাধি ধারণ করেন। তিনি নিজেকে স্বাধীন ঘোষণা করে বাংলায় শাসন কার্য পরিচালনা করতে থাকেন। এই সময় ইলতুৎমিশ তার জ্যেষ্ঠ পুত্র নাসিরউদ্দিনকে 1226 খ্রিস্টাব্দে বাংলার দিকে প্রেরণ করেন। 1227 নাগাদ নাসিরউদ্দিন বাংলা পৌঁছাচ্ছেন এবং তিনি সেখানে হিসামউদ্দিন গিয়াসকে হত্যা করেন এবং তারপর বাংলাকে সুলতানি সাম্রাজ্যের আওতায় নিয়ে আসেন। ইলতুৎমিশ তার পুত্রের এই বিজয়ে ভীষণভাবে খুশি হন। তিনি বাংলার দায়িত্বভার তুলে দেন তার পুত্র নাসিরউদ্দিনের হাতে। কিন্তু 1229 খ্রিস্টাব্দে হঠাৎ নাসিরউদ্দিনের মৃত্যু হয়ে যায়। এরপর বলকা খলজির নেতৃত্বে বাংলায় পুনরায় বিদ্রোহ শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে ইলতুৎমিশ নিজে দিল্লি থেকে বাংলাতে আসেন এবং তিনি এই বিদ্রোহকে দমন করে বাংলাকে পাকাপাকিভাবে সুলতানি সাম্রাজ্যের আওতায় নিয়ে আসেন। ইলতুৎমিশ তার রাজত্বের বেশিরভাগ সময়টাই ব্যতীত করেছেন সাম্রাজ্যের মধ্যে যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, যে বিদ্রোহ তৈরি হয়েছিল, সেগুলিকে দমন করতে। তিনি সমস্ত পরিস্থিতিতেই নিজের সুদক্ষতার পরিচয় দিয়েছেন, সুষ্ঠু হাতে শাসন কার্যকে পরিচালনা করেছেন। ইলতুৎমিশ তার রাজত্বকালে 1234 খ্রিস্টাব্দে মালব আক্রমণ করে ভিলসা এবং উজ্জয়িনী দখল করেছিলেন। এই দুটি রাজ্য ছাড়া তিনি তার রাজত্বকালে অন্য কোনো রাজ্য আক্রমণ করেননি, সাম্রাজ্য বিস্তার প্রায় করেননি বললেই চলে। ইলতুৎমিশ তার জীবদ্দশায় যে কতগুলি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে তার তৈরি বন্দেগানি চাহেলগান বা 40 চক্র। এই গোষ্ঠীতে তিনি তার বিশ্বস্ত 40 জন কৃতদাসকে স্থান দিয়েছিলেন। এরা প্রত্যেকেই ছিল তার খুবই বিশ্বস্ত। ইলতুৎমিশ এদের হাতে প্রচুর ক্ষমতা দিয়েছিলেন, যার অপব্যবহারও তারা ভবিষ্যতে করেছিল। রাজিয়া সুলতান যখন সিংহাসনে বসেন, এই 40 চক্র কিন্তু তার বিরুদ্ধে কাজ করেছিল। আর এই 40 চক্রের আর একজন ছিলেন গিয়াসউদ্দিন বলবন,
যিনি পরবর্তীকালে সুলতান হয়েছিলেন এবং সুলতানি সাম্রাজ্যের সবথেকে কঠোরতম সুলতান হয়েছিলেন, যেগুলি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমাদের এই পর্ব এখানেই শেষ হচ্ছে। আগামীতে তোমরা আর কি বিষয়ে জানতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও।